কে ডাকছে তাকে এত সকালে? বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি। শক্ত কোনো কিছু। তুলির শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে চোখ খুলল। শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল। দুজনের চোখে চোখ মিলন ঘটল। শুভ্র হালকা হাসল। তুলির কপালে চুমু খেয়ে ফিচেল কণ্ঠে প্রশ্ন করল, তুলি, ঘুম কেমন হলো আজ? বলে ডান চোখটা টিপে দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করছিল। পরবর্তীতে হঠাৎ নিজে নিজে বুঝতে পারল তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত, স্পর্শ হয়ে আসে নমনীয়। ওই চরম আবেগের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্রর মাথায় ছিল। তুলি ভাবে, হয়তো জীবনে কোন এক পুণ্য করেছিল সে, যার দরুন তার ভাগ্য এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরা ঠোঁট বসালে ধ্যান ফিরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিকে ফিরে মিটমিট করে হাসতে লাগল। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেলল শব্দ করে। তুলির সফট কাঁধে মুখ রাখল অবলীলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে বলল, তুমি তো দেখি এক রাতে আমাকে পাগল করে দিয়েছ তুলি। লাস্ট নাইট ওয়াজ দি বেস্ট ইউনো। বলে শুভ্র তুলির গালে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। তুলি লাজুক হাসল। লজ্জায় শুভ্রকে কনুই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরও শক্ত করে জেঁকে শোয়। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধিমে আওয়াজে বলে, আমার জন্য? শুভ্রর কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল। তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে। ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়ে তুলিকে ছোঁয়ে গা ভাসায়। শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসায়। বড্ড ছটফটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটসে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা বলেছে, তার বিশ্বাসই হল না। তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্র জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই। তুলি চোখ পাকালো শুভ্রর দিকে, বলল, একদম নয়। আপনি জানেন গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসেছে। আমার ঠোঁট দেখুন, অবস্থা নেই। এমনটা আপনার দ্বারা হবে, আই ডিডন্ট নো দ্যাট। তুলি ঠোঁটটা আঙুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো। সত্যি ঠোঁটটার একদম যাচ্ছেতে অবস্থা করে ফেলেছে সে। শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। তুলি হার্ট হয়েছে, ভাবলেই সে ভেতর ভেতর একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচালো। শুভ্র আবারও বলল, সত্যি সরি আমি, আর এমন হবে না, আই সোয়ার। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিস করল। তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাগল। আহম্মক একটা। এই কাজের অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু করে শোনায়, সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। এই লোককে নিয়ে কই যাবে তুলি? শুভ্র ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো, তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি এক কাজ করল। শুভ্রর গালে ডান হাতটা তুলে হালকা স্পর্শ করে পড়ল প্রথমে। শুভ্র একবার গলায় স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবার তুলির দিকে তাকালো। তুলি শুভ্র ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গিলে। শুভ্রর ঠোঁটটা তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন? দেখলেই ছুতে ইচ্ছে করে তুলির। মেয়ে হয়ে যেছে বলতেও পারে না। তুলি থামল কিছু সময়ের জন্য, তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রর ঠোঁটে ঠোঁট বসায়। শুভ্র বুঝে যায় তুলি হার্ট হয়নি, একদমই না। ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পর তুলি সরে আসে। শুভ্র তখন থম হয়ে চেয়ে আছে তুলির দিকে। তুলি গায়ে শুভ্রর একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থমবনে বসে থাকা শুভ্রর দিকে চেয়ে বলে, ইউ শুড গ্রো আপ মাই হাজবেন্ড। শুভ্র ধ্যান ভাঙে। অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচাই, এই কি বল? শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে।
সকালের খাবার খাওয়ার সময় দেখা গেল শুভ আবারও মহুদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো, এবং বসেই রাজ্যর গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্রর ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিচকে চলে গেল। শুভ্রর যে হাতে তুলির ডান হাতে স্টফলি ধরেছিল, সে হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল, ভুরু উঁচিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রর রক্ত চোখে চাউনি অনুসরণ করে তুলি সামনে তাকালো। শুভ্রকে মহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরে সেভাবে এগিয়ে গেল। মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতা রাখা উচিত। শুভ্র চেয়ারে বসল, তুলিও বসল শুভ্রর পাশে। মহু তুলির দিকে এক পলক তাকালো, কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, যেমন পরপরই তুলিকে আপদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসল। তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, যা ভেবেছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপালিচিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারল, দেখা গেল সেও আর কথা বাড়ল না, মৃদু হাসল। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকল। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি, বড্ড দেরি হয়ে গেল তাই না? এগেন সরি। শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছুটা সন্দেহ করেছে। এমনভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা এসে বলল, সমস্যা নেই, বসো। তোদের পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে মিসেস শুভম তালুকদার, ইভা। এরা হচ্ছে আমার MBBS লাইফের ফ্রেন্ড সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্রর এমন চাহনি দেখে শুভ্র দিকে চেয়ে হেসে ফেলল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করল। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছানো ছিল, তাছাড়া বড্ড মিশুকও। শুভ্রর এখনও ওদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমই সকল হিসাবের খাতা চুকালো। শুভ্র উদ্দেশ্যে বলল, শুভ্র, ইট ওয়াজ জাস্ট আ প্ল্যান ডিজাইন বাই আওয়ার মোহু, আ প্ল্যান টু মেক ইউ জেলাস অ্যাবাউট তুলি। আমার বউ আছে বেটা, বাইরে চোখ দিলে তুলে নেবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি। তুলি তোদের ভালোর জন্য জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। অ্যান্ড অ্যাজ পার মাই অবজারভেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্রের কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলি শুভ্রর এমন চাউনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘোরালো। শুভ্র সব জেনেছে, এখন তো টিপ্পনি কাটতে কাটতেই মেরেই ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পিছনে মূলত তাদের এই অবাস্তব প্ল্যানই দায়ী। স্বীকার করতে বাধ্য হল শুভ্র, তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না। সেটা এভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রর দিকে চেয়ে ভুরু নাচাল। শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্ক লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসল। সবাই খাবার দাবার শেষ করল। শুভ্রের পর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখন অবধি আর মুখ তুলেনি। তুলি শুভ্র তুলির এমন মুখ লোকানো দেখে মুখে টিপে হাসে। তারপর তুলিকে একা পেয়ে শুভ্র ঝেঁকে ধরল ওকে। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্র দুই হাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধহয় রক্ষা নেই আর তুলির। শুভ্র তুলির কপালে চুল আঙ্গুলে পেছনের দিকে ঠেলে দিল। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয়, বারবার হাত বাড়িয়ে তুলির চুল আঙ্গুলের দিকে কপালে থেকে সরায়। শুভ্র যখন এমন করে না, তুলির তখন কি যে ভালো লাগে। শুভ্রের মধ্যে ডুবে যাচ্ছে মনে হয় তখন। তুলির ভাবনার মধ্যেই শুভ্র তুলির থুতনিতে দুই আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করল। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইল। শুভ্র বাঁকা হেসে টিপ্পনি কেটে বলল, শুভ্র কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্র অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখ শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘোরালো। শুভ্র কিভাবে জানবে
তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজ পেছনে থেকে জড়িয়ে ধরল। দুজনেই তারপর চুপচাপ। যতবার শুভ্রর গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়েছে ততবারই ছটফট করে উঠেছে তুলি। মানুষের স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র একটা পর্যায়ে শীতল গলায় ডাকল, তুলি। তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রর স্পর্শে, অনুভব করছে নিজের শরীরে শুভ্রর বেসামাল স্পর্শ। তুলি অনুভবের এক পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলি চোখ খুলে ফেলল। শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্রর দিকে তাকালো। শুভ্রের এ কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজে দুর্বল হয়ে গেলে তুলির পাগলামি আরও বেড়ে যাবে। তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞাসা করল, তার মানে আমরা একসঙ্গে আর মাত্র 5 ঘন্টা আছি? তারপর বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছলছল করে উঠল। শুভ্র তুলিকে এভাবে দেখে মুখটা দুহাতে আগলে চোখ মুছে দিয়ে মিষ্টি গলায় বলল, 5 ঘন্টা কথায় বাসুত একসঙ্গে থাকবো আমরা? শুভ্রের এমন ছেলে মানুষের কথায় তুলি একদমই মন ভুলল না। চোখ বেয়ে অবশেষে জল গড়িয়েই পড়ল। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করল, আরও কটা দিন থাকি না, বাস ক্যান্সেল করে দিন প্লিজ। শুভ্র তুলির পাগলামি দেখল, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো, তোমার বন্ধ আর মাত্র 10 থেকে 12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম, পড়াশোনা লাগবে না করা। তুলি নাছর বান্দার ন্যায় বলল, একটা এক্সাম খারাপ করলে কিছু হয় না, জীবনে 1000 এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রর ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্রর ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবে হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো, তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছে থেকে দেখা হওয়া, স্পর্শ, তুলির সব পাগলামি আর দেখবি কোথায় শুভ্র? কিন্তু বাস্তবতা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সঙ্গে অবুঝ হয়ে যেতে পারে না। শুভ্র তুলিকে বোঝালো, এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরিতে তো ছুটি নেই, পরশু থেকে ডিউটি শুরু। যা লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসল, তারপর বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে? সাজেকের রাস্তা তো ভালো না, এই জন্য। এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে, আর একটু রেস্ট না করলে পরের দিন ডিউটি করতে পারবো না তো। তুলি নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে। মূলত ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের সাথে তেমন কথাবার্তাও হবে না। শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তুলি পড়াশোনায়, এভাবে টাইম কেটে যাবে। দুজনের দূরত্ব বাড়বে, তুলি তখন বাঁচবে কিভাবে? তুলি শুভ্রকে আচমকা জড়িয়ে ধরল। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল শুভ্র। পরপর নিজেকে সামলেই দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে। যতটা আঁকড়ে ধরলেও বুকের মধ্যে পিষে ফেলা যায় ঠিক ততটা। অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো, তবে আজ তুলির মুখে রা শব্দটিও নেই। আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে ও। শুভ্র তুলির চুলে চুমু খেল, তারপর টিপ্পনি কেটে বলল, ভালোবাসা তো জ্বলে পুড়ে যাচ্ছে তুলি, এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না হয় আমার কাছে, তাহলে আর এত পড়তে হবে না। তুলির কি হলো? শুভ্রকে জড়িয়ে ধরে বুকে মুখ ঘুষে ব্যস্ত হয়ে বলল, আমি আজকে বলবো গিয়ে। কিসের 4 বছর? কোনো 4 বছর টছর না, উই আর ম্যারিড। কেন আলাদা থাকবো আমরা? ইসলামে এগুলোর সমর্থন নেই। শুভ্র থমকে গেল। তুলির পাগলামি এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্নামাখা মুখে শুভ্রর দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, পাগলামি করো না, আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল, বিয়ের পর তোমার পড়াশোনা ইম্প্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখন তাই করবে, আর আমাদের একসাথে 4 বছর পরেই থাকা হবে। গট ইট? কিসব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে প্লিজ। তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইল, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন ছিচকাঁদুনে হয়ে গেছে। শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেয়ার, দুজন একসঙ্গে থাকার। তুলিকে দূরে দূরে রাখতে পারলেই শুভ্র যেন বাঁচে। তাহলে সে কেন খামোখা পাগলামি করবে?
সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগ বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলির ভূমিকায় আছে। আর কারণ নেই, কারোর নেই। শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে। তুলির দরকার নেই কারোর। তারপর বদলে গেল সব। তুলি আর একটাও পাগলামি করল না। আর নাইবা শুভ্রকে জ্বালালো। দুজনেই ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু শুভ্র ভুল ছিল। মন খারাপ নয়, বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উড়তে উড়তে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকে অবহেলা। তারপর তারপর কি? ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করছে? শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, এই নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কি করে শুভ্রর সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছেন। শুভ্র এসব ভাজা মাছ, ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসল। তারপর বলল, তুমিও বসো আম্মু। ইনসুলিন নিয়েছ এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়তে ছাড়াতে বললেন, দিয়েছি। সুই ছাড়া কি ডায়াবেটিক্সের আর কোনো ওষুধ নেই রে শুভ্র? সুই গাঁথতে হাত কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজেও খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছাড়ল। তারপর কাঁটা ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজে দু চোখ ভরে দেখলেন। শুভ্র এই এক কাজ সবসময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না। আরও কত কি বলেন। শুভ্র বুঝে না। আফরোজা এরপর দমে যান। মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। নাহলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনা কাজ আফরোজার একার পক্ষে সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই। তার আজ ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকেই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল। মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্রর চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন, ডাকেন, শুভ্র। শুভ্র শোনে না। সে এখন অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি সত্যি, সেটাই বুঝতে পারছে না আফরোজ। আফরোজা থামেন। পরপর শুভ্রর কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন। গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়। শুভ্র হয়তো আফরোজার চাউনি দেখে বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়। ঘাড়তেলা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বললেন, শুভ্র তোর কি হয়েছে বল আম্মুকে। তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্রর গলায় যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন শুভ্রর কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করেন ভেবে শুভ্র এবারও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল, কিছু না তেমন, চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশার দিয়ে দিও। শুভ দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলে চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলে উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ তাকে সালাম করল।
পথ থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে একদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যে বলেছে। তার এদিকে কোনো কাজ ছিল না, সে একমাত্র তুলির জন্য এসেছে এ বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো ওঠে কিনা। কখনো তো এত বিকেল অব্দি ঘুমাই না, একবার ডাকলেই ওঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এ কথারই আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। ফুলবালিশ খামচে ধরে আছে যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগে খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরও শক্ত করে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দে স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসল। যে মেয়ে শুভ্রর জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকা এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দুহাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চ্যাপটা হয়ে নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম পিষে ধরে। এ কেমন অভদ্রতা। তুলি ছটফট করা শুরু করল, বলতে লাগলো, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেয়াটা এটা কেমন অভদ্রতা। ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালো উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি দেখে চুপ হয়ে গেল। ছটফট বন্ধ হয়ে এলো মুহূর্তেই। শুভ্র ভুরু বাঁকাল, ইশারায় জানতে চাইল তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকল, পুরনো তেজ আবারও ছাড়িয়ে গেল সর্বাঙ্গনে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, নাহলে ভালো। তুলি বাকি কথা শেষ করতে পারিনি আর। তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পায়নি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তে সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙ্গুলে শুভ্রর মাথার চুল খামচে ধরে, বাম হাত রাখে শুভ্রর প্রশস্ত পিঠে। শুভ্র দুহাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগলো তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্রর স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র। তুলি হাঁপিয়ে উঠছে বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। একটা পর্যায়ে শুভ্রর বুকের নিচের চোখ বন্ধ করে পড়ে যায় তুলির, মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দেবে না। শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল। নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তুলির চোখ বেয়ে জল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর সংস্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্রর থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর ওপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগছে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, আই মে, তাকা আমার দিকে, লুক অ্যাট মি। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে।
শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে উঠে, তুলি, মেয়ে তাকা আমার দিকে। সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাঁপ ছেড়ে তুলির নাছোড়বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করল তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলিও কোনো সুযোগ দিল না। শুভ্র একটা সময় রেগে গেল, বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপ দেখে ভরকে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি বলতে চাইছ? তুলি চোখে চোখ রাখল, তারপর সোজাসাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাত করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাত করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না, বলবেন তোমাকে দিয়েও আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হল না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারল তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসল। তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হল। ছ্যাত করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালে চুল আঙ্গুলে পেছনের দিকে দিয়ে ঠেলে দিয়ে মৃদুস্বরে বলল, তুলি, আমার সংসার করবে? এজন্য এত রাগ? ওরে বাবা! তুলি হকচকিয়ে গেল। পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও না। শুভ্র হাসল, কিছু ভাবল, বুঝল, হিসেব মিলাল। বিয়ে তো হয়েই গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিচে ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলি এখন শুভ্রর জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে চায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছের শার্ট দু আঙ্গুলে খামচে ধরে। শুভ্র এভাবে কাছে আসলে তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গেই বেইমান এর মতো করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনও রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকল আলতো করে, তুলি, শুনছ? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরি কে ছেটায়? তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি হুঁ। শুভ্র তুলির কপালে চুমু খায়, তারপর আবার কপালে কপাল ঠেকায়। মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারে রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নৃত্যের ন্যায় ঝঙ্কার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে সোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসল তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলিও খুশি হলো, কিন্তু শুভ্রর কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কিনা, আমার এসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই? এই কথাটা নিজের কাছে মারাত্মক হাস্যকর শোনাল। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করছে তাতে কোনো পাগলেও বুঝবে তার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি এসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর।
তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্র ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে। লজ্জায় ইতিউতি চেয়ে হাঁসফাঁস করে তারপরে না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসে এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, শুভ্র কখন থেকে এভাবে বসে আছিস? কিছু বলবি? বলল, বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এভাবে আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বোলাও ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে দিলেন এবং বললেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝল আফরোজার থেকে কিছু লুকাতে পারবে না সে। মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসল। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, পরপরই টিপ্পনি কেটে বললেন, এই তুই তুলি কি বিয়ে করতে চাসনি? এই 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস না? শুভ্র হাসল। মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সব আছে যে আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছি। আরও তোমাকে। শুভ্র থামল। মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু এসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে, সবভাবে। আফরোজার মনে কি যে শান্তিবোধ হলো। তার রাজা শুভ্রর জন্য তুলিকে বেছে আফরোজার কোনো ভুল করেনি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না। শুভ্র, ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে দেওয়ার আগে সাজিক যাওয়াটা ভালো চোখে দেখেনি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিস দেখে মানা করতে পারিনি। এখন বাই চান্স সাজিক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে। শুভ্র ভ্রু কোচকাল। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? না না। শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগল না। তিনি কথা ঘোরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শোনে বুঝতে পারল তার এ কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথায় উঠিয়ে নেয়। দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রের মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায়নি। তুলি ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়েও শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল। কথার ফাঁকে তবুও একদিন আফরোজাকে জিজ্ঞাসা করল, ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল। কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত। তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না। কমপক্ষে 2 বছর যাক, উঠে দেবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমেই 2 বছরে এসেই হোক তাহলে সেটাই। তারপর তারপর কয়েকটা দিন পরের কথা। শুভ্র তখন সবেই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞাসা করল, আম্মু আর ওকে ঠিক আছে? তুমি এত আপসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিসে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করব কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরও শুভ্রর পরে জিজ্ঞাসা করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করল। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন। শুভ্র পেছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবে তো। আফরোজা শোনেননি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন।
দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্রা একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাঠা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করা সেটা তো আফরোজার 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছেন? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারোর উপর বোঝা হয়নি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র, মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানা যান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকে হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভুরু কুচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করলেন শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনে শুনে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছনে কারণ আছে, ভেবো না আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো কথা এত সহজে ভোলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি? শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভুরু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজার কথা বললেন, কাকুদের সারে বললেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্য। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবর গিয়েও শান্তি পাব না। সিদ্দিক সাহেব গম্ভীর আগের মতোই রেখে বললেন, পুরনো ক্ষত মাফ করতে তোমার বাসায় আসিনি আমি, এসেছে একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবে খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে এসো, না আসলে নাই, তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনো থাকবে সেটার আশাও নেই। শুভ্রের মধ্যে চা করে নিয়ে এলো, ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল হেসে বললেন, তোমাদের বাড়ির অন্ন আমার মুখে ঢুকবে না কোনোদিন শুভ্র, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে তার আগে আফরোজা শুভ্রর বা হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতে শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কি ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বই অপমান করে গেল? তুমি নিজে কিছু না বললে আর আমাকে না কিছু বলতে দিলে। বিয়ে করেছিলে তোমরা, বাচ্চা আবর্ষণ করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়ার্স। কেন এভাবে মুখ বুঝে সব বাড়ির কথা সহ্য করো বলো তো? আফরোজার চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানার বাসায় যাব। আব্বা বিয়েতে দাওয়াত দিয়ে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরও 5টা কথা শোনাক, তুমিও শোনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায় কি হবে, বেশি মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হা করে চেয়ে থাকলো, পরপর দরজায় ঘুষি দিয়ে রেগেমেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন, ছেলের মাথার পাশে বসে আলতো করে চুল হাত রাখলেন। শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দিই।
সারাদিন রোগীদের সাথে থেকে চুল থেকে হসপিটালে গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলে, তুমি মিথ্যা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না, বিয়েতে আমরা চাই। না। শুভ্রের স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অব্দি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বই যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানুকে দিয়ে এসব কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোনো আমলে করা একটা কাজ, তাও যা কোনো অপমানবোধ, অপরাধবোধ মনে বলে করেন না, সেটার অপরাধবোধ থেকে সারা জীবন অন্যর খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশ রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই, সে বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবু শুনল না। আফরোজা এবার থামলেন কিছুক্ষণ নীরব থেকে, তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি, আর যাইনি। কেউ বলেইনি যাওয়ার জন্য। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মমতা একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে বলল, কাল যাচ্ছে আমরা, পরশু বিয়ে খেয়ে চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন। ঘরের লাইটটা নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, মায়ের কোলে ঘুমায় এখনো। হেসে হেসেই শুভ্রর রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজল, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশ থেকে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাস্যমুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে তুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি? তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখে হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে পড়ল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকল। তুলি লাগিয়ে সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসল। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইল। তুলি শুভ্রর ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে দেখে, আবার শুভ্রর দিকে চাইল। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই ঘর। শুভ্র হাসল, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই অবশ্যই। তা কি খাতিরদারি গ্রহণ করবেন? অধমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িতে বলল, আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না, টিপ্পনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে গরম গরম চুমু, হাউ ওয়াজ দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো। পরপর বসা থেকে উঠে দু কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদহজম হবে, আপাতত চাই না এনাফ, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবু এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলি কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলও সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলি এবার হার মানল। শুভ্রর গলায় হাত গুলিয়ে দু হাতে জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপদমস্তক ঢেকে নিয়ে ছোট কামড়ে দুষ্টু এসে বলল, বাব্বা, নীল জামাতে তো অস্থির লাগছে, বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই চলো। 47, তুলি বলল। শুভ ভ্রু পাকালো, না বুঝে জিজ্ঞাসা করল, কি 47? ওই যে বললেন লেন্থ মাপবেন, লেন্থ 47 আমার। হ্যাঁ?
শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানে রে এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল। টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো। আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো। সঙ্গে আরেক চুলায় বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা। সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হাঁ করে শুভ্র রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলির চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মা একা রান্না করে অল টাইম। আম্মা অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমিই রান্না করি। আম্মুকে রেস্ট দিই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচণ্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রর এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ থেকে ছুটবে। তুলি মনে মনে একটুও ভয় পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রর মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলে, শুভ্র ছেড়ে দিবে? হয়তো দিবে। তুলি নিজের উল্টাপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেই ঘটে? তুলি থমকে গেল। তুলি থামে, তারপর চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, স্যার এদিকে ফিরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখল। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো। ভ্রু কোপ বাঁকালো শুভ্র। তুলি থামল। গলা ভিজিয়ে হঠাৎ করে জিজ্ঞাসা করল, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যিকার বলুন আমায়। শুভ্র এ ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে। পরপর তুলির আগ্রহ দেখে বলল, যতটা ভালোবাসলে নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন, ততটা পছন্দ করেন। তুলি শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য। পরপর আবার আরও একটা প্রশ্ন করে, আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপল যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারল তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামল। তার ডান হাতটা তুলির গালে রাখল। গরম হাতটা গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ, শুনেছ? তুলি শুনে গলাটা কাঁপল বোধহয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরল। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপুত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়ল। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা। অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এ বাড়ি আসুক, কটা দিন গেলে নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকি কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি উল্টো ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে চেড়ে দিল। তারপর কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জ্বালা খাবার খেতে হবে। ওহ গড! দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনল। আফরোজা পেছনে উঠে বসলেন। তুলি সামনে আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছেন, কিন্তু বাতাসের ঝাপটে ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলাতে নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সাথে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে, আর মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র এবার তুলির দিকে চাইল, বলল, খুলে ফেলো, প্রবলেম হবে। তুলি যেন হাঁপ ছেড়ল। মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো।
আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন বোধহয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরল। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখল। না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল, বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই তো দিল না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, এমন করে বলছেন যেন কতদিনের উপাসে আপনি? 2 সপ্তাহ 14 ঘণ্টায় উপোস আমি। তুলি তুলি বুঝল না শুভ্রর কথা। কি শুনল শুভ্র? তুলি প্রশ্ন করল, 2 সপ্তাহ 14 ঘণ্টা মানে? শুভ্র এবার দুষ্ট হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপ দিয়ে বলে, সাজিকে সেই রাতের কথা ভুলে গেছ? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাজ কথা শুনে কেসে উঠল। থাতমতো খেয়ে বলল, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাজ কথা বলছে, আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজ কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ওয়াল্লাহ, জন্মের পর শুভ্র নানাবাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানাবাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাটাও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজুরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রতে নানাবাড়ি খুব বিশাল, 20 ডিসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় 2টো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জল ফেলা, বাগানও আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে গিয়ে ঘিরে ধরল। পেছনে পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞাসা করলেন। আফরোজার কথায় এ কি বলার আছে? সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর ওপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করল। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন। শুভ্রর মুখটা আদর করে দেখলেন। তারপরে হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে, তা আপা ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করল। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল, মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্র কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক হয়ে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির ওপর পড়তেই আপদমস্তক কুকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকেও আরো বেশি। চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের ভেতরে নিয়ে গেলেন। তুলি একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরল। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরের বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা খাদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রসাব পায়খানা সব বিছানায় করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজার মায়ের পাশে এসে বসল। শুভ্র দাঁড়ালো খাদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখল। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমকে জিজ্ঞাসা করল, স্যালাইন কি সবসময় দেয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সবসময়, তাই বেশিরভাগ সময় স্যালাইনে দিয়ে খাওয়ানো হয়। ফাহিম উত্তর দিল। আফরোজা খাদেজার মুখটা ছুঁয়ে দেখল। জ্ঞান নেই খাদেজার, কাউকে এখন চিনেন না, বোঝেনও না। আফরোজা তবুও বলল, আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খাদেজা শুনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মু, শুভ্র তোমার নাতি, আমার ছেলে। শুভ্র দিকে আয়। শুভ্র এগিয়ে গেল।
আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খদিজাকে। তারপর তুলিকে ডাকলেন। আম্মা ও তুলি, শুভ্রর বউ, দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা, শোনো তুমি আমারে। খদিজা চোখ টিপ পিটপিট করলেন। মুখ দিয়ে গঙ্গানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চিরযৌবন করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজন খাবার দাবারের করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতে আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন। গম্ভীর গলায় বললেন, এসেছ তবে? এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশের অনুমতি আছে, শুধু আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যে শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্র জানা মতে সবকিছু এখন অবধি ভালোই চলছে। তবে আসার পর থেকে নানার সঙ্গ দেখা হয়নি একবারও শুভ্রর। শুভ্র বুঝে দেখা না পাওয়ার পেছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুয়ে যায়। তুলিও যাইস তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে ঝোঁটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসার অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখল। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কলুক্ষণে যে রাতটা কথাটা তুলি তুলেছে। নিজের উপরেই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরই তুলি ভয় আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই বলে ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়েছি। তুলির বুকটা কাঁপছে, দুরু করছে। কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ একটা শুভ্রর? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডু খেলছিল। হঠাৎ একটা মেয়ে এলো। তুলির পাশে বসে শুরুতে জিজ্ঞাসা করে বসল, তুলি, তুমি শুভর ছাত্রী ছিলে তাই না? তুলি আচমকা এমন প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মধ্যে, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সঙ্গে এইভাবে যাও যাও করে কথা বলতে হয় হিয়া? বলবো তার আম্মুকে? হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলি বলল, হিয়া, আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনল না। বাকি বাচ্চারাও তেমনই শুনল না। হিয়া নাছরবান্দার মতো বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব, প্রমিস। তুলি হাসল, বলল, ঠিক আছে, এই চাল শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখল। তারপর আবারও প্রশ্ন করল, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হল। লুডো খেলা পজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করল, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হল। কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপু হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ঢাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলি খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো। তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছা ভাবো, আমাদের বিয়ে প্রেম করে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকতে দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে বলল, আর এলেই কেন, রাতটা শেষ করে আসতে। তুলি কোনো কথা বলল না। সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করল, আপনার সঙ্গে এই বাড়িতে তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্য করে বলুন, কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল। তুলি লম্বা করে শ্বাস ফেলল, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে। আপনি চিনেন না? না, আমি তো আজকে প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারল শুভ্র যেখানে তানিকেই চিনি না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করল। বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই।
রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলব। সকালে কি কথা হয়েছিল? মনে নেই। নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝল শুভর কথার ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথা-টথা হয়নি। আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল। দুষ্টু এসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কথা তো হতে পারত। দ্যাট মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। চুলে বেনি করতে করতে বলল, ঘুমান। এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নিয়ে আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো। তুলি পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তুলিকে পেছন থেকে। সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ। আজ এই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাগ। তুলি এমন স্পর্শে কেঁপে উঠল। কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করল। মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল। গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা। অনুভব করল তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মজুরা ড্যান্স দেখাবে আমাকে। সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলল। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না। ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আই এম ইয়োর হাজব্যান্ড, আমার সামনে কিসের ছি? তবুও ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে। কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে। নিচের থেকে শুভ্রকে আলগা করে বলল, আমি পারবো না। অন্য কিছু বলেন? শুভ্র তুলির এভাবে ধাক্কা দেয় আর ভেতরে ভেতরে ব্যতীত হল, সংজ্ঞা অপমানিত হল। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই, তাই শুভ্র সব ভেবে আর জোর করল না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখন আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, নাহলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়ত না। তুলি দোটানায় পড়ে গেল। কি করবে বুঝতে পারল না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে, আঙ্গে লাগা দে রে। শুভ্র গানটা শুনেই অগোচরে হেসে উঠল। বিছানা থেকে উঠে বসল। মুখে ইচ্ছে করেই রাগভাব ধরে রাখল। তুলি ফিনফিন একটা পাতলা শাড়ি পরেই শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছিল না। রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল। তুলি পেছন থেকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রর বুকে 2 হাত ঘুরিয়ে ঝাপটে ধরল পেছন থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙে আবারও এগিয়ে গেল। রামরতন ধন লগন লগন মন অঙ্গিভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি 2 হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল। এটি বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিচে নেচে শুভ্রার মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও 2 হাতে ঝাপটে ধরল শুভ্রকে। পিঠে চিমটিও কাটল একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর ঠোঁটে আঙ্গুল রাখল। তারপর আঙ্গুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে তুলি গাইল, ও চোখ যেন শুধু চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র, ডুবে যায় শুভ্র। শুভ্র রাগ করার ভান করতে পারে না। 2 হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করল একের অপরের চোখের দিকে চেয়ে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো। নেশায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখোট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি এসে বলল, রাগ কমেছে? হেসে ফেলল শুভ্র। উত্তর দিল না, কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাঁচ কোলে তুলি বিছানার দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞাসা করল, বাকি দুটো উইশ? শুভ্র তুলির ওপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসল। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেল। শাড়ির আঁচল সরানোর আগেই ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো। অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না।
তাহলে আসো শিখিয়ে দিই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তুলির গলায় ঠোঁট ছুঁতেই দুহাতে তুলি আগলে ধরল শুভ্রকে। মানুষটা যখন ছোঁয় তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিনঘিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো, বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেল। অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এই রাতটা কাটল অত্যন্ত সুখে, আনন্দে। রান্নাঘরে বিয়েবাড়ির খাবার রাঁধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছে। কজন বাড়িতে লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শোনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে, তখন কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙল শেষ অব্দি। আফরোজা তো ছেলে বউ সমেত বিয়ে খেতে এলো। ফাইমা মশলা বাটছেন, উত্তর দিল তিনি। কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভালো আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দিই। বিয়েট হলে লাভ ছিল না বলো? শুভ্র এবারে জামা হলে আব্বার রাগ পড়তো না? যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অব্দি? নিজের কপাল নিজেই পোড়ালো আফরোজা আপা। এই বিয়ে শেষ হলে একেও মুখ দিয়ে কখনো কেউ বলবে না এই বাড়িতে আসার জন্য। আমি তো এবার বলে আনলাম। আর কে আনবে? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমার শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরে গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল, তুলি গিয়ে দরজার খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ায় আওয়াজ পেয়ে পিছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্ট হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না, সোজা শুভ্রর সামনে দাঁড়ালো। বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ। কেন? আম্মুকে কিছু বলবেন না। আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে নিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানের বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এ বাড়িতে আনবেন না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এসব কথা কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যে বলছি না শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন শুভ্র মানা করতে পারেননি। রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিতে দেব না। কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজা কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য, কিন্তু না, কেউ আসেনি। শুভ্র বুঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষবের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্র স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলি MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে, সামনে ডিগ্রিও করার ইচ্ছে। শুভ্র এর মধ্যে MD করেছেন ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সে ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হাসপাতাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। জিনা শুভ্রর গাড়ি তুলি দেখল, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এনেছিল বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বাসর ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র ভালো আছে তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে?
ভালো যাচ্ছে সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাস এর মধ্যে সে গড়ে তুলতে পারেনি, তাই সবসময় কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো। জি বাবা। অন্য চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপারটা অনেক, সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে। আমরা ৩ বন্ধু মিলে করছি, বাকিটা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না? তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমন আচার আচরণ ব্যবহার মির্জন একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসল খানিক। বাইরে মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্রপুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অতভদ্র। একমাত্র তুলির ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনতে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে উল্টে বলল, আম্মু পরে দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরও শাড়ি পরা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিব, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে, শুভ্র আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি ওখানে ছোঁয়া এখানে ছোঁয়া। তুলি হাসল। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেট তুলি আর শুভ্রর প্রথম অক্ষর ST দেয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পড়ল আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেয়া হবে, তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগুচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখল। পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাক্কারি দিয়ে সোজা হয়ে বসল। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসল। তুলিটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। হাসছে তুলির লাজুক বার। হ্যাঁ। ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগোনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দেব। দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি। আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করুন এটার জন্য। এখন আমি দেশে এসেছি। আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ হওয়া। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসল। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জুবাইর, তোমার বোন আব্দুল্লা ভাইকে নিয়ে ছাদে ঘুরে আসো, যাও। জুবাইর হেলে দুলে এসে শুভ্রর হাত ধরল, বলল, চলো দুলা ভাই। আপু আসো আসো। শুভ্র জুবাইরকে কোলে তুলে নিল। জুবাইর এতেই হুম্বিতুম্বি করে উঠে বলল, কোলে না, আমি বড় হয়ে গেছি দুলা ভাই, নামো আমাকে। শুভ্র হেসে ফেলল, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জুবাইরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে তুলির সামনে। ছাদের দিকে এগুচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরুতেই জুবাইর কোল থেকে জড়িয়ে নেমে গেল। শুভ্রর দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো। আই এম গিভিং ইউ গাইজ প্রাইভেসি, এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জুবাইর। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এই ধরনের কথা শুনে ভাবাচাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞাসা করল, প্রাইভেসি দেওয়া শিখল কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড, একটা ভয়াবহ পাকনা, ওদের থেকে মনে হয়। শুভ্র হালকা হাসল, বলল, সেদিনে জুবাইর আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে, ভাবা যায়? আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরত। তুলি হাসল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে না? তুলি শুভ্রকে দেখে। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে।
তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড ইকুরেটলি আমার বউকে আমি ঘরে তুলব। তারপর আবারও যাব সাজেকে হানিমুনে। তারপর 2 থেকে 3 হয়ে ফিরবো আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয়? ছেলে না? তুলি জিজ্ঞাসা করল। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতে আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই 2 পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে আর 5 দিন। আজকে আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জুবাইর। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্রর এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হয় হলুদ, প্রতির অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। তাই তুলির শুভ্রর পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট কিশোর ছেলে এই শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, আই তুলি, এটা দেখো, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখল, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়াতে। সবাইকে বলছিল কোন জিনিসটা বসবে। তুলি মেসেজ পেয়ে শুভ্র চেক করল। লাল শাড়ি পরে মুচকি এসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চাই, শিশু ডক্টর। শুভ্র হাসল, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্রর বেস্ট বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসল। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করল। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রর ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজেরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করল বিয়েতে এই শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লাই করল, বেস্ট ওয়ান, শুভ্রস পারফেক্ট ওয়াইফ। তুলি হাসল। তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু, এই শাড়িটাই নেই। আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার সহ মেকআপ, প্রসাধনী সামগ্রীও কেনা হলো। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্র। মনে মনে ভাবছে আগের আকদি ঠিক ছিল। কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথা এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একঘেয়ে জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্র কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্রর একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরল। লম্বা করে সালাম দিয়ে মজা নিয়ে। শুভ্র হাসল। ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আজ এত প্রতিভক্তি, মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সোয়াব কামাচ্ছি, শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিক এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাক্তার বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক। অবশেষে তুলিকে ডাকটা বদলাতে পেরেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথা হেসে বলল, আর কটা দিন, তারপর আরও এক্সট্রা ভাবে সব কামাবো তোমাকে দিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্ট হাসল, বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি। শুভ্রর এমন কথায় তুলি লজ্জা পেল বোধহয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনও সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসন নাইট এসব শুনতেই পারে না। শুভ্র এসব ভেবে হাসল। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, 5 দিন পর। তুলি বলল, তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসল, জর্ণগলায় বলল, সব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি, কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে,
আমার শলকের সামনে কবুর বলবে, আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি আসবো, ঘোমটা সরিয়ে মুখ ধুয়ে বলবো মাশাল্লাহ, তুমি লজ্জা পাবে, তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্র মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজনে রাতটা শুধু কথাই বলবো, আর কিছু না। তুলি শুভ্রর কথার ধরন দেখে হেসে ওঠে। এখন এত দুষ্ট কথা বলে শুভ্র। তুলির হাসি শুনেও শুভ্র হাসে। তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করে, তারপর আজকে সারাদিন কি কি করলে বলো?